স্নিগ্ধ রোদ এসে পড়েছে কিমভিলার বিশাল ড্রয়িং রুমে। ডাইনিং টেবিলে বেশ একটা ব্যস্ত পরিবেশ। আরেমা যে হোক, যারা শুধু ব্যবসার অংশীদারই নন, বরং আত্মার আত্মীয় এবং একসাথে এই বিশাল বাড়িতে থাকেন। তারা একসাথে কফি খেতে খেতে খবরের কাগজ পড়ছেন। রান্নাঘরে জিন আর আয়ু সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত। তে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, মা, ও মা, আমার কলেজের ব্যাগটা কোথায়? জিমিন তো এখনই চলে আসবে, আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। আয়ু রান্নাঘর থেকে উকি দিয়ে বলল, তোর ব্যাগটা তো সোফাতেই রাখা আছে, আর কতবার বলেছি দৌড়ে সিঁড়ি দিয়ে নামবি না, পড়ে গেলে কি হবে? তে ব্যাগটা কাঁধে নিয়ে হাঁপাতে হাঁপাতে ডাইনিং টেবিলে এসে বসলো। সরি মা, আসলে আজ আমার প্রথম ক্লাসটা মিস হয়ে গেলে স্যারের বকা খেতে হবে। হঠাৎ একটা গম্ভীর আর শক্ত গলার আওয়াজ শুনে তের কথা মাঝপথেই থেমে গেল। ক্লাস মিস হয়ে গেলে কি হবে? আজ আবার ঘুম থেকে দেরি করে উঠেছিস, তাই তো? তে চমকে পিছনে তাকালো। ডাইনিং টেবিলে এক প্রান্তে বসে কফি খাচ্ছে জংকুক। পরনে কালো শার্ট, হাতা কোণায় পর্যন্ত গোটানো, চোখের দৃষ্টি তীক্ষ্ণ আর জোয়াল শক্ত। তের বুকটা ধক করে উঠল। জংকুককে সে ভীষণ ভয় পায়। ছোটবেলা থেকেই জংকুক তার সব কিছুতেই খবরদারি করে। একটু পান থেকে চুন খসলেই শুরু হয় তীব্র শাসন। তে মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, না মানে ভাইয়া, আসলে কাল রাতে প্রজেক্টের কাজ করতে করতে দেরি হয়ে গেছিল। জংকুক কফির মগটা টেবিলে নামিয়ে রেখে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে তের দিকে এগিয়ে আসে। প্রজেক্টের কাজ নাকি ফোনে তুই ওই সুগার সাথে সারা রাত চ্যাটিং করছিলিস? তে ভয়ে দুই পা পিছিয়ে যায়। না ভাইয়া, সুগা ভাইয়া তো শুধু আমাকে ইকোনমিক্সের নোটস দিচ্ছিল। জংকুক তের একদম কাছে এসে দাঁড়ায়, এত কাছে যে তে তার পরিচিত পারফিউমের কড়া গন্ধটা বুকের ভেতর অনুভব করতে পারে। আমার চোখের দিকে তাকিয়ে কথা বল তে, তুই খুব ভালো করেই জানিস আমি মিথ্যা বলাটা কতটা ঘৃণা করি। অন্য ছেলেদের সাথে তোর এই মাখামাখি আমার একদম পছন্দ নয়। তের সাথ আটকে আসার উপক্রম। জংকুকের এই অতিরিক্ত অধিকার বোধ আর শাসন তাকে পাগল করে দেয়। তার মনে হয় যেন সে একটা খাঁচার ভিতর বন্দি। ঠিক তখনই আরএম খবরের কাগজ থেকে চোখ সরিয়ে বললেন, আরে জংকুক, তুইও এখনো অফিস যাসনি, মিটিংয়ে তো দেরি হয়ে যাবে। জংকুক তের দিকে থেকে চোখ সরিয়ে শান্ত গলায় বাবার দিকে তাকিয়ে বলল, যাচ্ছি বাবা। এরপর যাওয়ার আগে তের কানের কাছে একদম ঝুঁকে এসে ফিসফিস করে বলল, কলেজ থেকে সোজা বাড়ি ফিরবি। জিমিনের সাথে কোনো আড্ডা নয়, আর সোগার সাথে তো নয়ই, বুঝেছিস? তে শুধু ঘাড় নাড়ালো। জংকুক চলে যাওয়ার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। জিন এসে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুই ওর কথায় ভয় পাস না মা, ও একটু রাগী ঠিকই, কিন্তু তোর সবচেয়ে বেশি খেয়াল রাখে ও। তে মনে মনে ভাবে, এটা কেমন খেয়াল রাখা? সারাক্ষণ শুধু ধমক আর শাসন। কলেজের ক্যান্টিনে বসে আছে তে আর তার বেস্ট ফ্রেন্ড জিমিন। জিমিন মেয়েটা বেশ চটপটে আর স্মার্ট। কিরে, আজ মুখটা এমন মেঘলা আকাশের মতো করেছিস কেন? আবার তো ওই হিটলার ভাইয়া কিছু বলেছে? তে দীর্ঘশ্বাস ফেলে জুসের গ্লাসে চুমুক দেয়। আর বলিস না জিমিন, সকাল সকাল এমন জেরা শুরু করেছিল যেন আমি কোনো বড়সড় অপরাধ করে ফেলেছি। সুগা ভাই আমাকে নোটস দিয়েছিল, সেটা নিয়েও ওনার প্রবলেম। জিমিন চোখ টিপে হেসে দিল। আরে বোকা মেয়ে, তুই এখনো বুঝিস না? তোর জংকুক ভাইয়া তোকে নিয়ে মারাত্মক পজিটিভ। অন্য কোনো ছেলের ছায়াও তোর গায়ে পড়ুক সেটা উনি সহ্যই করতে পারেন না। তে ধমক দিয়ে ওঠে, চুপ কর তো জিমিন, এমন কিছুই না। উনি আমাকে শুধু শাসন করতে ভালোবাসেন, আর ওনার যে রাগ, আমার তো ভয়ে জান বেরিয়ে যায়। এসব পজিটিভনেস কিছুই না। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। তে বাড়ি ফিরেছে। জিমিনের সাথে শপিং মলে একটু ঘুরতে গিয়ে আজ বেশ দেরি হয়ে গেছে। বাড়ির মেন গেটে ঢুকতে সে দেখলো জংকুকের কালো অডি গাড়িটা পার্ক করা। তার মানে জংকুক অফিস থেকে ফিরে এসেছে। তের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে পা টিপে টিপে পিছনের দরজা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলো। ড্রয়িং রুমটা প্রায় অন্ধকার, কেউ কোথাও নেই।
হঠাৎ অন্ধকারের ভিতর থেকে কেউ একজন তার হাত শক্ত করে চেপে ধরে তাকে টেনে নিয়ে গেল সিঁড়ির নিচের অন্ধকার জায়গাটিতে। পর মুহূর্তেই তাকে শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরা হলো। তে ভয়ে চিৎকার করতেই যাবে তার আগেই একটা বড় উষ্ণ হাত তার মুখ চেপে ধরলো। অন্ধকারেও তে চিনতে পারলো সেই পরিচিতি পারফিউমের গন্ধ, চওড়া বুক আর অন্ধকারে জ্বলতে থাকা দুটো চোখ। জঙ্কুক। জঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, তোকে সকালে কি বলেছিলাম আমি? সোজা বাড়ি ফিরতে, তাই না? ঘড়িতে কটা বাজে খেয়াল আছে তোর? তে ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ায়, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার উপক্রম। জঙ্কুক তার হাতটা তের মুখ থেকে সরিয়ে নেয়, কিন্তু দুই হাত দিয়ে দেওয়ালের দুই পাশে ভর দিয়ে তেকে পুরোপুরি নিজের বাহু ধরে লক করে ফেলে। দুজনের মাঝে 1 ইঞ্চিরও কম দূরত্ব। জঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে তের মুখে। তে কান্না ভেজা গলায় বলল, ভাইয়া আমাকে ছাড়ুন, কি কেউ দেখে ফেলবে। জঙ্কুক হালকা অথচ তীব্র অধিকার নিয়ে তে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, কেউ দেখবে না, আর দেখলেও আমার কিছু যায় আসে না। তুই আমার কথার অমান্য করেছিস তে। আমার অবাধ্য হওয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজ তোকে আমি বোঝাবো। কথাটা শেষ করেই জঙ্কুক তের একদম কাছে চলে আসে। তার ঠোঁট ক্রমশ এগিয়ে আসতে থাকে তের কানের লতি থেকে গলার দিকে। তের গোটা শরীর একটা অজানা শিহরণ আর ভয়ে কেঁপে ওঠে। সে শক্ত করে দু চোখ বন্ধ করে নেয়। অন্ধকার সিঁড়ির নিচে পিনপিন নীরবতা, শুধু শোনা যাচ্ছে দুজনের দ্রুত নিঃশ্বাসের শব্দ। জঙ্কুকের উষ্ণ ঠোঁট তের গলায় স্পর্শকাতর ত্বকে ছুঁয়ে যেতেই তের সারা শরীর যেন বিদ্যুতের মতো কেঁপে উঠল। তার দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসছে। তে কাঁপা কাঁপা হাতে জঙ্কুকের শার্ট খামচে ধরে। ভাইয়া প্লিজ, কেউ চলে আসবে, আমাকে যেতে দিন। জঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোকে আমি কতবার বলেছি তে, আমাকে আর ভাইয়া ডাকবি না। তোর মুখ থেকে এই ডাকটা শুনতে আমার ঘৃণা করে। তে কিছু বুঝে ওঠার আগেই জঙ্কুক তার এক হাত দিয়ে তে কোমর শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিজের শরীরের সাথে একবারে মিশিয়ে নিল। অন্য হাত দিয়ে তের চিবুকটা উঁচু করে ধরে কোনো রকম সুযোগ না দিয়ে নিজের ঠোঁটজোড়া গভীরভাবে ডুবিয়ে দিল তের নরম গোলাপি ঠোঁটে। তের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে নিজের সর্বশক্তি দিয়ে জঙ্কুককে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জঙ্কুকের পেশি বহুল শরীরের কাছে তার সেই চেষ্টা একবারেই তুচ্ছ। জঙ্কুকের চুম্বন ছিল একসাথে পণ্য ও রাগী এবং তীব্র অধিকারবোধে মাখানো। প্রথমে জোর করে হলেও জঙ্কুকের সেই গভীর স্পর্শে তের প্রতিরোধ ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল। তার অজান্তেই তার হাত দুটো কখন যেন জঙ্কুকের গলা জড়িয়ে ধরল। বেশ কয়েক মিনিট পর যখন জঙ্কুক থেকে ছাড়লো, তখন তের শ্বাস ভারী হয়ে এসেছে, ঠোঁট দুটো ফুলে লাল হয়ে আছে। জঙ্কুক তের কপালে নিজের কপাল ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে ফিসফিস করে বলল, তুই শুধু আমার তে, শুধুই আমার। অন্য কারোর দিকে যদি তুই ফিরেও থাকাস, আমি তোকে শেষ করে ফেলবো। কথাটা বলে জঙ্কুক তেকে সেখানে স্তব্ধ অবস্থায় রেখে অন্ধকারে মিলিয়ে গেল। তে সেখানে বসে পড়ে অঝরে কান্না করতে লাগলো। এটা কি হলো? যাকে সে ছোটবেলা থেকে ভয় পেয়ে এসেছে, সে আজ তার সাথে এমন করলো কেন? পরের দিন সকাল, ডাইনিং টেবিলে সবাই উপস্থিত। তে আজ মাথা নিচু করে বসে আছে। কাল রাতের কথা মনে পড়লেই তার বুকটা ধড়ফড় করে উঠছে। লজ্জায় আর ভয়ে কান লাল হয়ে যাচ্ছে। জঙ্কুক যথারীতি শান্ত মুখে কফি খাচ্ছে, যেন কাল রাতে কিছুই হয়নি, কিন্তু তার তীক্ষ্ণ নজর যে বারবার তের দিকে যাচ্ছে সেটাতে বেশ বুঝতে পারছে। এমন সময় ড্রয়িং রুমে ঢুকলো সুগা। সুগা জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড হলেও তেকে খুব স্নেহ করে, পড়াশোনায় সাহায্য করে। গুড মর্নিং আঙ্কেল আন্টি। কি রে তে, কেমন আছিস? কালকের ইকোনমিক্স নোটসগুলো কি কাজে লেগেছে তোর? তে একটু হেসে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। হ্যাঁ সুগা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওই নোটসগুলো না পেলে আমার প্রজেক্টটাই শেষ হতো না। সুগা তের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসি মুখে বলল, আরে পাগলি, এর জন্য থ্যাঙ্কস কেন বলছিস? কোনো দরকার হলে আমাকে বলবি।
এই দৃশ্যটা জঙ্কুকের চোখ এড়ালো না। তার হাতের কফি মগটা এতটাই শক্ত করে চেপে ধরলো যে মনে হলো এখনই ভেঙে যাবে। চোল শক্ত করে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বাবা, আমার আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি বের হচ্ছি। কিন্তু তুই তো নাস্তা করলি না ঠিক মতো। জঙ্কু কোনো কথার উত্তর না দিয়ে হনহন করে বেরিয়ে গেল। তের বুঝতে বাকি রইল না যে আজ আবার একটা বড় ঝড় আসতে চলেছে। দুপুরবেলা তে নিজের ঘরে বসে বই পড়ছিল। কলেজ থেকে ফিরে এসে আজ আর রুম থেকে বের হয়নি। হঠাৎ তার রুমের দরজাটা সশব্দে খুলে গেল। তে চমকে তাকিয়ে দেখলো জঙ্কুক দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো রাগে লাল। ঘরে ঢুকতে সে সজোরে দরজাটা লক করে দিল। তে ভয়ে খাট থেকে উঠে দাঁড়ালো। আপনি এখানে? অফিস থেকে কখন ফিরলেন? জঙ্কুক কোনো কথা না বলে ধীর পায়ে তের দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখের দৃষ্টি এতটাই ভয়ঙ্কর যে তে ভয়ে পেছোতে পেছোতে একবারে দেওয়ালের সাথে সেটে গেল। জঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি কাল রাতে কি বলেছিলাম? সুগার সাথে কোনো কথা নয়। তারপরেও আজ সকালে ওর সামনে এত হাসাহাসি কিসের ছিল? তে কাঁদো কাঁদো গলায় বলল, কিন্তু উনি তো আমাকে শুধু নোটসের কথা জিজ্ঞাসা করছিলেন। উনি তো আমার ভাইয়ার মতো। জঙ্কুক চিৎকার করে ওঠে, জাস্ট শাট আপ তে। আমি তোর ভাইয়া নই, আর সুগাও তোর কেউ নয়। পর মুহূর্তে জঙ্কুকের হাত দুটো ধরে এক ঝটকায় তাকে নিজের বুকের উপর টেনে নিল। তেকে এত শক্ত করে জড়িয়ে ধরলো যে তের মনে হলো তার হাড়গোড় ভেঙে যাবে। তে কান্না করতে করতে জঙ্কুকের বুকে কিল মারতে থাকে। ছাড়ুন আমাকে, আপনি পাগল হয়ে গেছেন, আমাকে ব্যথা দিচ্ছেন আপনি। জঙ্কুকের ঘাড়ে মুখ গুজে দীর্ঘশ্বাস ফেলে। গলার স্বর এবার কিছুটা নরম। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোকে নিয়ে আমি পাগল হয়ে গেছি। তে আমি সহ্য করতে পারি না তুই অন্য কোনো ছেলের সাথে কথা বলিস, হাসিস। তুই কেন বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? তের কান্না হঠাৎ করে থেমে গেল। বিস্ময়ে তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। জঙ্কুক কি বলল মাত্র? ভালোবাসা? যাকে সে সারা জীবন জমদূতের মতো ভয় পেয়ে এসেছে, যে সারাক্ষণ তার উপর অত্যাচার আর শাসন চালিয়েছে, সে তাকে ভালোবাসে? তে তোতলানো গলায় অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি বলছেন এসব? আমরা তো আমাদের পরিবার, আপনি তো আমার। জঙ্কুক তে থেকে একটু সরে এসে ওর দু চোখে সরাসরি তাকিয়ে বলল, আমাদের বাবাদের মাঝে শুধু ব্যবসার সম্পর্কতে। আমরা একই বাড়িতে বড় হয়েছি ঠিকই, কিন্তু আমাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক নেই। তুই আমার বোন নস। যেদিন তুই প্রথম এই বাড়িতে এসেছিলিস, ছোট্ট একটা ফ্রক পরা মেয়ে, সেদিন থেকেই তুই আমার। আমার অধিকার তোর উপর সবচেয়ে বেশি। তে কিছু বলার আগে জঙ্কুক হঠাৎ করে থেকে পাঁচ কলো করে তুলে নিল। তে চমকে উঠে খপ করে জঙ্কুকের শক্ত কান আঁকড়ে ধরল। জঙ্কুক ধীর পায়ে এগিয়ে তেকে বিছানার উপর আলতো করে শুইয়ে দিল এবং নিজেও তার উপর ঝুঁকে পড়ল। তার হাত দুটো তের মাথার দুপাশে বিছানার ভর দেওয়া, যাতে তে কোনোভাবে পালাতে না পারে। জঙ্কুক তের চোখের জল নিজের আঙুল দিয়ে মুছে দিতে দিতে বলল, আর কখনো কান্না করবি না। তোর এই চোখের জল আমার বুকে তীরের মতো বাঁধে। আমি তোকে শাসন করি, কারণ আমি চাই না তুই আমার চোখের আড়াল হোস। আমি চাই তোর সবটুকু মনোযোগ শুধু আমার দিকে থাকুক। এরপর জঙ্কুক আর কোনো উত্তরের অপেক্ষা না করে নিজের ঠোঁট জোড়া আবার ডুবিয়ে দিল তের নরম গোলাপি ঠোঁটে। তবে এবারের চুম্বন ছিল গভীর আবেগ, জমানো ভালোবাসা আর একরাশ আকুলতা। তে প্রথমে একটু বাধা দেওয়ার চেষ্টা করলেও জঙ্কুকের এই মাতাল করা ভালোবাসার স্পর্শে তার প্রতিরোধ নিমেষেই ভেঙে গুড়িয়ে গেল। তার অবচেতন মন যেন এই স্পর্শটারই অপেক্ষায় ছিল। সে ধীরে ধীরে সাড়া দিতে শুরু করলো। জঙ্কুকের চওড়া পিঠে তার ছোট্ট ছোট্ট হাত দুটো শক্ত করে জড়িয়ে গেল। দীর্ঘক্ষণ পর শ্বাস নেওয়ার জন্য জঙ্কুক থেকে ছাড়লো। তের মুখ লজ্জায় টকটকে লাল হয়ে আছে, চোখ দুটো বুঝে ঘন ঘন শ্বাস নিচ্ছে। জঙ্কুকের কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে ফিসফিস করে বলল, তোর ওই ছোট্ট মাথাটায় এবার এটা ভালো করে ঢুকিয়ে নে। তুই এই পরিবারের হবু বউ,
আর জিওন জঙ্কুকের একমাত্র স্ত্রী। পরের দিন দুপুরে কলেজের ক্যান্টিনে জিমিন তের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল, কিরে, আজ তোর ঠোঁট দুটো এমন ফুলে আছে কেন? আর মুখটাও কেমন জানি চকচক করছে, ব্যাপারটা কি বলতো? হ্যাঁ? তো লজ্জায় মুখ ঢেকে এদিক ওদিক তাকায়। উফ জিমিন, আস্তে, প্লিজ চুপ কর, কেউ শুনে ফেলবে। জিমিন হেসে ওঠে, আমি তো আগেই বলেছিলাম তোর ওই হিটলার ভাইয়া তোকে নিয়ে মারাত্মক পজিটিভ। তা তুই কি বুঝলি? তুই কি ওনাকে ভালোবাসিস না? তে একটু চুপ থেকে লাজুক হাসি মুখে ধীর গলায় বলল, জানিস জিমিন, আমি ওনাকে ভীষণ ভয় পেতাম, কিন্তু কাল রাতে ওনার চোখের ওই আকুলতা দেখে আমার মনে হলো আমিও হয়তো ওনার এই অধিকার বোধটারই কাঙাল ছিলাম। ওনার ওই শাসন আর রাগের আড়ালে যে আমার জন্য এত ভালোবাসা লুকিয়ে আছে আমি কখনো বুঝতেই পারিনি। আমি বোধহয় সত্যি ওনাকে ভালোবেসে ফেলেছি। সেদিন রাতে কিমভিলার ড্রয়িং রুমে এক থমথমে পরিবেশ। আরেমান চেহব সোফায় বসে আছেন গম্ভীর মুখে। জিন আর আয়ু একটু চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। জঙ্কুক সবে মাত্র অফিস থেকে ফিরেছে, হাতে ব্লেজারটা ছুঁড়ে সোফায় ফেলে টাইটা ঢিলা করছে। জেহব আরেমের দিকে তাকিয়ে বেশ সিরিয়াস গলায় বলল, আরেম, আমি ভাবছি এর জন্য এবার ভালো কোনো ছেলে দেখা শুরু করব। মেয়েটা তো বড় হলো, কলেজেও শেষের দিকে। সুগাকে আমার বেশ পছন্দ, ওর বাবার সাথে আমার কথাও হয়েছে, ওরা থেকে খুব আদরে রাখবে। এই কথাটা শোনা মাত্রই জঙ্কুকের হাতের নড়াচড়া থেমে গেল। তার চোখের দৃষ্টিতে যেন দাও দাও করে আগুন জ্বলে উঠল, তার চোয়ালের শিরাগুলো ফুলে উঠল রাগে। জঙ্কুক বজ্র কণ্ঠে গর্জে উঠল, অসম্ভব, এই বিয়ে কিছুতেই হতে পারে না। পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। সবাই অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই তে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। জঙ্কুকের চিৎকার শুনে সেও সিঁড়িতেই থমকে দাঁড়িয়ে গেল। আরেম অবাক হয়ে বলল, মানে কি জঙ্কুক, তুই হঠাৎ বড়দের মাঝখানে এভাবে চিৎকার করছিস কেন? সুগা ছেলে হিসেবে খুবই ভালো, আর তের সাথে ওর। জঙ্কুক বাবার কথার মাঝপথে সিঁড়ির দিকে দাঁড়িয়ে থাকা তের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, তে এদিকে আয় আমার কাছে। তে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে নিচে নেমে এলো। জঙ্কুক সবার সামনে এক চটকায় তের হাত ধরে তাকে নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিল। জঙ্কুক সবার চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত অথচ ভয়ঙ্কর দীর্ঘ গলায় বলল, তের বিয়ে অন্য কোথাও হতে পারে না জেহব আঙ্কেল, কারণ তে শুধু আমার। ওকে আমি পাগলের মতো ভালোবাসি, আর ও এই বাড়িরই বউ হবে, আমার বউ। জঙ্কুকের এমন প্রকাশ্য ঘোষণায় ড্রয়িং রুমের থমথমে পরিবেশটা যেন এক নিমেষে পাথরের মতো জমে গেল। সবাই স্তব্ধ। জেহব বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, তুই এসব কি বলছিস জঙ্কুক? তুই তেকে, মানে আমাদের তেকে? জঙ্কুক তের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরে নিজেকে আর শান্ত দীর্ঘ গলায় বলে, হ্যাঁ আঙ্কেল, আমি তেকে ভালোবাসি। ছোটবেলা থেকেই ওকে নিজের করে চেয়েছি। আমি জানি আমি ওকে অনেক বকেছি, অতিরিক্ত শাসন করেছি, কিন্তু সবটাই ছিল আমার পাগলামি আর ওকে হারানোর ভয়। অন্য কেউ ওর দিকে তাকালে আমার মাথা ঠিক থাকে না। তে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। ওকে আমি ছাড়া আর কেউ এত ভালোবাসতে পারবে না। আরেম স্তব্ধতা ভেঙে হঠাৎ করে হো হো করে হেসে উঠলেন। তিনি এগিয়ে এসে জঙ্কুকের কাঁধে হাত রেখে বললেন, আমি তো ভাবতাম আমার ছেলেটা শুধু ব্যবসায় বোঝে, ওর ভিতরে কোনো ইমোশন নেই। তা মাতে, তুই কি বলছিস? এই রাগী ছেলেটাকে তোর পছন্দ তো? তে লজ্জায় টকটকে লাল হয়ে জঙ্কুকের বুকে মুখ লুকিয়ে ফেলল। তার এই নিশ্চুপ সম্মতি আর লজ্জা মাখা হাসি মুখ দেখে জিন আর আয়ু আনন্দে একে অপরকে জড়িয়ে ধরলেন। জিন এগিয়ে এসে দুজনের মাথায় হাত রেখে বললেন, আমি তো জানতামই আমার ছেলেটা তোর জন্যই পাগল। তোরা সবসময় এভাবেই একসাথে থাকিস। রাত্রিবেলা তে নিজের ঘরে একা দাঁড়িয়ে আছে। আজ তার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে মনে হচ্ছে। হঠাৎ পিছন থেকে দুটো পেশিবহুল হাত তার কোমরে শক্ত করে জড়িয়ে ধরল। পরিচিতি সেই পারফিউমের গন্ধে তার সারা শরীরে শিহরণ বয়ে গেল। জঙ্কুক তার ঘাড়ে আলতো করে গভীর একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, কি ভাবছিস মিসেস জিয়ন?
তে ঘুরে জঙ্কুকের বুকে মাথা রাখলো। তে আবেগময় গলায় বলল, আমি ভাবতেই পারিনি আপনি সবার সামনে আজ এভাবে। জঙ্কুক কোনো কথা না বলে তেকে এক ঝটকায় 2 হাতে 5 কোলো করে তুলে নিল এবং সোজা বিছানায় শুইয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ল। তার চোখের দৃষ্টিতে আজ কোনো রাগ নেই, আছে শুধু একরাশ বন্য ভালোবাসা আর তৃষ্ণা। জঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে বলল, আমি তোকে আগেই বলেছিলাম তুই শুধু আমার। আজ থেকে আর কোনো ভয় নেই, কোনো লুকোচুরি নেই। আজ আমি তোকে পুরোপুরি নিজের করে নেব। বলেই জঙ্কুক তের ঠোঁটে এক তীব্র গভীর আর নেশাতুর চুম্বন এঁকে দিল। কেউ এবার আর কোনো বাধা না দিয়ে নিজের 2 হাত দিয়ে জঙ্কুকের ঘাড় জড়িয়ে ধরে তার ভালোবাসায় পুরোপুরি সাড়া দিল। জঙ্কুকের উষ্ণ ছোঁয়া, মাতাল করা আলিঙ্গন আর পূর্ণ ভালোবাসার কাছে সে নিজেকে সম্পূর্ণ সঁপে দিল। দুজনের নিঃশ্বাসের শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে এক মায়াবী চরম রোমান্টিক আর ঘনিষ্ঠ রাতের সূচনা হলো 3 বছর পর। আজ তে আর জঙ্কুকের 3য় বিবাহ বার্ষিকী। তে এখন শহরের অন্যতম সেরা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। নিজের স্বপ্নের ক্যারিয়ার সে নিজের হাতেই গড়ে তুলেছে, আর এই পুরো জার্নিতে জঙ্কুক তার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। সন্ধ্যাবেলা জঙ্কুক তের চোখে সিল্কের কাপড় দিয়ে বেঁধে তাকে গাড়িতে করে একটা নতুন জায়গায় নিয়ে এসেছে। চোখের বাঁধন খুলতেই তে অবাক হয়ে গেল। সামনে একটা বিশাল আধুনিক আর লাক্সারিয়াস লেডিস বিউটি পার্লার। চারপাশটা ঠিক তার স্বপ্নের মতো করে সাজানো। সিলিং থেকে ঝুলছে স্নিগ্ধ হোম লাইট, আর গোটা পার্লারটা গোলাপি ও সাদা গোলাপে নজর কাড়া ফ্লোরাল ডেকোরেশন দিয়ে সুন্দর করে মোড়া। জঙ্কুক পিছন থেকে তের কোমর জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিয়ে ফিসফিস করে বলল, সারপ্রাইজ কেমন লাগলো বউ? তুমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে চেয়েছিলে, নিজের একটা পার্লার চেয়েছিলে, তাই তোমার জন্য আমার এই ছোট্ট উপহার। তে আনন্দে কান্নাই করে ফেললো। জঙ্কুকের দিকে ঘুরে তার গলায় হাত রেখে ঠোঁটে একটা মিষ্টি চুমু দিল। এটা পৃথিবীর সেরা উপহার। থ্যাংক ইউ, আই লাভ ইউ সো মাচ। জঙ্কুক দেখে বুকের সাথে আরো শক্ত করে মিশিয়ে নিয়ে হাসলো। আই লাভ ইউ টু সুইটহার্ট। কিন্তু মনে রেখো, পার্লারে তুমি যতই ব্যস্ত থাকো, মেকআপ নিয়ে যতই কাজ করো, তোমার প্রথম এবং শেষ অধিকার শুধুই জীবন জঙ্কুকের। দুজনের হাসিতে আর ভালোবাসায় ভরে উঠলো চারপাশ। যে ভালোবাসার শুরুটা হয়েছিল ভাইয়ার রাগ, শাসন আর অত্যাচার দিয়ে, তা আজ এক সুন্দর, মিষ্টি আর চিরস্থায়ী পরিণত হলো।